বিএনপির খুবই সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি একটি মন্তব্য করেছেন, সেইটা হচ্ছে যে একদল মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে আর একদল ২৪কে বিক্রি করছে। বোঝাই যাচ্ছে যে এই দুই দলের কোনোটাই হয়তো বা আপনার দলটি না, কিন্তু ধরেন ২৪ হচ্ছে নিকটতম অতীত, ১ বছর ১ মাস যে গণ অভ্যুত্থানের কথা বলা হয়, এখনই সেটি কোন একটি রাজনৈতিক দল বিক্রি করছে এবং সেটি আরেকটি বড় রাজনৈতিক দল অভিযোগ করছে, সেইটা আসলে আমাদের রাজনীতিতে কি বার্তা দেয়? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং সম্মানিত আমার শ্রদ্ধেয় সহ আলোচক বৃন্দ। আপনি যেটা বলেছেন, আসলে আমাদের এই অভ্যুত্থানটাই হয়েছে যে আমাদের যেই ফ্যাসিবাদী ভাষা, একে অন্যকে গায়েল করা, অথবা আমাদের একে অন্যকে আমাদের প্রতি পরম সহিষ্ণুতার যে অভাব, বিগত ১৫ বছর আমরা এগুলিই দেখেছি যে গায়েল করবার রাজনীতি। আমি মনে করি আজকে আমাদের সিনিয়র একজন নেতা যেটা বলেছেন, এটি হয়তো ওনার পার্সোনাল কোনো হতাশা থেকে কিনা, অথবা ওনার কি এজাম্পশন পার্সোনাল, সেটা উনি ভালো বলতে পারেন। বিএনপির আসলে ২৪ নিয়ে কিন্তু আমি সেদিনও বলেছিলাম যে আমাদের দুটি জায়গাকে ওন করতে হবে। এই বাংলাদেশের জন্ম 71-এর মধ্য দিয়ে, আর আরেকটি হচ্ছে আমাদের ২৪, আমাদের ৫৩ বছরে আমাদের যেই আমরা ডিপ্রাইভড হয়েছিল দেশের মানুষ, সেই জায়গা থেকে মূলত ২৪-এর জন্ম। এবং এটি কোনো দলীয় ব্যাপার ছিল না। আপনি বাংলাদেশের ইতিহাস না, ভারতীয় উপমহাদেশের ইতিহাস, আরও পৃথিবীর যেখানে যাবেন, ২৪-এর আন্দোলনটা ছিল অন্যরকম, অর্থাৎ সবার অংশগ্রহণের মূলক একটি আন্দোলন। এবং এটি আন্দোলন শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে। কিন্তু সেই জায়গা থেকে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এই আন্দোলনের ব্যাপারে আমরা এগুলো আসলে বলতে চাচ্ছিলাম না। আমরা বরাবরই বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন যে আমাদের শহীদ সংখ্যা কত, আমরা কিন্তু এটা কখনো বলি নাই এবং আমরা বলবো না। কেন বলবো না? কারণ আমরা মনে করি আন্দোলনটা সবার, এখানে ছাত্র জনতার, সাধারণ মানুষের যেই স্যাক্রিফাইস, সেটাকে আপনি তাহলে কোথায় নেবেন? নিঃসন্দেহে আপনাকে হয় দলের সংখ্যা হিসাব করতে হবে, আর নচেত আপনি তাকে ওন করবেন না। আমরা এই জায়গায় এসে এই আন্দোলনের ২ দিন ৩ দিন আগেও কিন্তু এই দলের মহাসচিবকে বলতে শুনেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন এই আন্দোলন ছাত্রদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সেটা তো কৌশল হতে পারে। সেটা ওনাকে জিজ্ঞাসা করলেই ভালো। এবং এরপরে আমরা দেখলাম যে এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের বিভিন্ন সময়, অর্থাৎ যারা ফ্রন্টলাইনে নেতৃত্ব দিয়েছে, যদিও তারা এখন দল গঠন করেছে, অনেকেই এই দলের সাথে যুক্ত, তাদের সাথে তাদের এক ধরনের টানাপোড়েন, এক ধরনের অনেককে তুচ্ছতাচ্ছিল্য করা, তাদের কৃতকর্মের জন্য পলিটিক্যাল পার্টি হিসেবে তাদের সেটা ভিন্ন, কিন্তু এই আন্দোলনে তাদের যে কন্ট্রিবিউশন, সেটা অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে। সেই জায়গা থেকে আমরা এই ২৪-এর আন্দোলনকে আমরা এটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ছাত্র জনতার সার্বজনীন একটা আন্দোলন মনে করি। এই ব্যাপারে আমরা মনে করি এই ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে আন্দোলন, সুতরাং ওই জায়গাটা আমরা। আপনি একটা লাইন বলেছিলেন যে আমাদের দুইটা জায়গাকে নিয়ে মানে একটা একতাবদ্ধ থাকতে হবে, তার একটা ৭১ আর একটা ২৪, এবং এই দুইটা নিয়ে, এটি কি আপনার ব্যক্তিগত অবস্থান নাকি এটি দল হিসেবে জামাত ইসলামের অবস্থান? মানে ৭১ প্রশ্নে জামাতের অবস্থান নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, অভিযোগ না, খুবই পরিষ্কার। আমাদেরকে ৭১ প্রশ্নে বাংলাদেশ জামাত ইসলামীকে যে ব্লেম দেয়া হচ্ছে, সেই ব্লেম তো অলরেডি আমাদের অনেক লাইফ স্যাক্রিফাইস করার মাধ্যমে সেটি কিন্তু ডিসাইডেড হয়ে গেছে। অর্থাৎ আমাদের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ পলিটিক্যালি করতে না পারা, দ্যাট ইজ ওয়ান সাইড। কিন্তু ফৌজদারি অপরাধের সাথে জামাতকে যুক্ত করে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধের যেই কর্মকাণ্ড নিয়ে বিচার হয়েছে, সেটা তো অলরেডি আমাদের নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়েছে। কিন্তু পরবর্তীতে আজকের সুপ্রিম কোর্ট একই মামলা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার মাধ্যমে তাদের বক্তব্য তারা কিন্তু দিয়েছে, সেই রায়ের আমরা অপেক্ষা করছি। এবং আপনি ব্রিটেনের আদালত এই ব্যাপারে কিন্তু তাদের মিসক্যারেজ অফ জাস্টিস বলেছে, জেনোসাইড অফ জাস্টিস পর্যবেক্ষণ দিয়েছে। সুতরাং এর মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর ৭১ প্রশ্নে এবং ৭১ পরবর্তীতে আমাদের একজন নেতাকর্মী কর্তৃক কোনো ধরনের কার্যক্রম, অপরাধ অথবা এগুলো আপনি কোনোটাই কিন্তু এখানে কোনো পরিষ্কার। আমি